আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ভালো আছো। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ও সংগঠন। উৎপাদন ও সংগঠন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমরা তো শরবত কম বেশি অনেকেই পান করে থাকি। শরবত একটি উৎপাদিত দ্রব্য। শরবত একটি উৎপাদিত দ্রব্য। আচ্ছা, তাহলে শরবত তৈরি করতে আমাদের কী কী উপকরণের দরকার হয় বলো দেখি। শরবত উৎপাদন করতে দরকার হয় পানি, চিনি, লেবু, লোকমন্দি, আর বাকি যা তোমার যা বেশি পছন্দ মতো। আমরা সাধারণ শরবত তৈরি করতে ব্যবহার করি লবণ, পানি, চিনি অথবা লেবু। চিনি যে যেটা পছন্দ করে। উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন এবং তা ভোগের মাধ্যমে উপযোগ বা তৃপ্তি কী করি আমরা সৃষ্টি করা। উৎপাদন কাজটা কে করে থাকে? সংগঠন। যে চিনি যে শরবতটা যিনি তৈরি করছেন তিনি এখানে কি সংগঠকের ভূমিকা পালন করছেন। উৎপাদন করতে যেমন তোমার উপকরণ বলছিলাম পানি, চিনি, লেবু। কীভাবে উৎপাদন করবে তার একটা পরিকল্পনা প্রথমে করতে হয় এবং উৎপাদন করার সময় বিভিন্ন কাজ করে এবং যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বন্টন করতে হয়। উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে নিতে হয়। আর এই ধরনের কাজগুলি কে করে থাকে? সংগঠন। যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করে, যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে বলা হয় উদ্যোক্তা। কি বললাম? উদ্যোক্তা। সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। তাহলে আমরা আসি যে উৎপাদন কি। উৎপাদন জিনিসটা কি? উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। যেমন আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে কি তৈরি করা যায়? রুটি তৈরি করা যায়।
আটা, লবণ, পিঁড়ি, পানি, বেলুন, এই কয়টি উপকরণ ব্যবহার করে রুটি তৈরি করা যায়। রুটি একটি নতুন উৎপাদিত দ্রব্য। রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি, তৃপ্তি বোধ করি। অর্থাৎ নতুন দ্রব্য রুটি কি আছে, বিনিময় মূল্য আছে। আমরা ব্যবসা করার জন্য যে রুটি বানানো হলো, অনেক সময় রুটিগুলো বাজারে নিয়ে যেতে হয়। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ কে দেখাশোনা করে? সংগঠন। যেমন কি উপকরণ লাগবে, কে রুটি বেলবে, কে সেঁকবে, কে বাজারে নিবে, কত দামে বিক্রয় করবে, এইসব দেখে সংগঠন বা পরিচালক বলি আমরা উদ্যোক্তা। সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি যদি না করে, তাহলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব নয়। একই ব্যক্তি সংগঠক আবার উদ্যোক্তা উভয়ই হতে পারে। প্রশ্ন আসে পরীক্ষা যে একই ব্যক্তি উদ্যোক্তা ভূমিকা পালন করতে পারে কি? তোমার মতামত বিশ্লেষণ। হ্যাঁ, পারে। একই ব্যক্তি সংগঠক এবং উৎপাদক হতে পারে। যেমন যে ছোট বা মাঝারি কৃষক নিজের জমিতে ফসল উৎপাদন করেছেন, তিনি একই সাথে উৎপাদক এবং সংগঠক। কিন্তু যে কারখানার মালিক, ম্যানেজার হিসেবে শ্রমিকদের যারা কারখানা চালাচ্ছেন, তিনি সংগঠক হলেও উৎপাদক নয়। আবার যে কারখানার মালিক ম্যানেজার রেখে শ্রমিক দিয়ে উৎপাদন করছেন, তিনি কি সংগঠক? না। উৎপাদক নন, তিনি হচ্ছেন কি? মালিক। আবার যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন, মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন এবং অন্য উৎপাদকের বা উৎপাদকদের দেখাশোনা করেছেন। যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন এবং অন্য উৎপাদকদের তত্ত্বাবধান বা দেখাশোনা করেছেন, তিনি হচ্ছেন একজন মালিক বা উৎপাদক বা সংগঠক। আশা করি উদ্যোক্তা, উৎপাদক এবং সংগঠক, মালিক, এই চারটি শব্দ বুঝতে পারছো এখন? এটা দিয়ে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। এই সাবটা থেকে প্রশ্ন আসলে এটা আসবেই। তাহলে আমার উৎপাদক, সংগঠক, মালিক এবং উদ্যোক্তা, এই চারটা শব্দ আমার ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তাহলে উৎপাদন জিনিসটা, উৎপাদন এবং উৎপাদক জিনিসটি কৃষি সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি। এখন চলে যাচ্ছি উৎপাদনে উপযোগ সৃষ্টি। এই যে আগে বলেছিলাম আমরা যে উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না, উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। এখন দেখি উপযোগ সৃষ্টিটাকে কয় ভাগে ভাগ করা যায়। উৎপাদনে উপযোগ সৃষ্টিকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে ভাগ করতে পারি। 5 ভাগ আমরা 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমত আসো রূপগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, মালিকানাগত উপযোগ। আমরা এগুলো এখন ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব।
রূপগত উপযোগ হচ্ছে রূপের পরিবর্তন ঘটবে, রূপের পরিবর্তন ঘটবে। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে সুবিধা মতো পরিবর্তন করে খাট, পালং, চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি তৈরি করা বানানো হয়। এখানে এই যে খাট, চেয়ার, টেবিল বললাম, সেগুলো কি রূপের পরিবর্তন হচ্ছে। এই চট্টগ্রাম থেকে সেগুলো কাঠ ঢাকা শহরে আসে, সব মিলিয়ে এটাকে তক্তা বা কাঠে রূপান্তরিত করে, আর কাঠ মিশিয়ে সেটাকে খাট, পালঙ্গে রূপান্তর করে। যে ডাবগুলো, এগুলি কি প্রত্যেকটাই হচ্ছে রূপের পরিবর্তন। যেমন সুন্দরবনের সুন্দরী কাঠ ঢাকাতে আসলে ফার্নিচার রূপান্তর করা যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। কাজেই রূপের পরিবর্তন। এখানে এই সুন্দরবনের কাঠও বলবে না, চট্টগ্রামের সেগুন কাঠও বলবে না। খাট, পালং, বিভিন্ন ফার্নিচারের যে নামকরণ দেওয়া আছে সেগুলি বলবে। এখানে তাহলে কী হচ্ছে, রূপের পরিবর্তন হবে। ওই গাছ আনবে, এখন দিয়ে গেছে আসবাবপত্র, শৌখিন বা বিলাস দ্রব্য। স্থানগত পরিবর্তন উপযোগ। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তর করলে, কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশের লোকজন বাড়ি, খড়ি বা লাকড়ি বা জ্বালানি হিসাবে ব্যবহার করে। শহরে আসলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র তৈরি করে, ফলে কী হয়, তার উপযোগ বাড়ে। আবার বনের ফুলের তেমন কোনো কদর নাই, কিন্তু সেই ফুল গাছ, ফুলসহ গাছ শহরে বাড়ির আঙিনা রাখলে এর কদর বাড়ে, অর্থাৎ উপযোগ বাড়ে। তালিকায় পেয়েছি স্থানগত উপযোগ হয়েছে। সময়গত উপযোগ। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের দাম না বাড়লেও উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি করে। যেমন পৌষ মাঘ মাসের ধান এর মৌসুমে ফলন বেশি হয়, আবার এই সময়ে ধানের দাম কম থাকে। যে সময়ে ধানের ফলন বেশি হয় বা চাষ হয়, ওই সময়ে কী হয়, ফলন বেশি হলে দামটা কম, বাজার মূল্য কম। এই সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ মানে দাম কী হয়েছে, বর্ধিত। সেবাগত উপযোগ। মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে, মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করে, ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখে বা উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে অথবা বৃদ্ধি করে। সেগুলি হচ্ছে শিক্ষকের এবং ডাক্তার, সেটা হচ্ছে সেবাগত উপযোগ। তারপরে আসো সর্বশেষ হচ্ছে মালিকানাগত। কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ
করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিংবা ব্যবহৃত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে তার উৎপাদনটা কী করতে পারে, বৃদ্ধি করতে পারে। এখন আমরা উপরে যে লেখাগুলো আছে উপযোগগুলো সেটি রূপগত, সময়গত, শেখাগত, মালিকানাগত যে উপযোগগুলি আমরা পড়েছি, এই উপযোগ উৎপাদনের মাধ্যমে আমরা উপযোগ সৃষ্টির একটা ধারণা পেয়েছি। এখন আমাদের জানতে হবে যে উৎপাদনের কাজে কে বা কারা এগুলো করে থাকে। মনে করি যে রমজান আলী নামে একজন কৃষক, তিনি তার 3 বিঘা কৃষি জমি রয়েছে। এই 3 বিঘা জমিতে রমজান নিজেই এক ঋতুতে ধান উৎপাদন করেন, অন্য ঋতুতে গম উৎপাদন করেন, ধান ও গম উৎপাদনের মাঝখানে আবার তিনি সবজি চাষ করেন। এই সব উৎপাদনের জন্য উপকরণ হিসাবে তিনি কী ব্যবহার করেন? বীজ, সার, পানি, কীটনাশক, ধান গম কাটা বা মাড়াই করার যন্ত্র ব্যবহার করেন। এইসব কাজে পরিবারের লোকেরাও তাকে কী করে? পূর্ণাঙ্গভাবে সাহায্য সহযোগিতা করেন। আচ্ছা, আমরা যতক্ষণ যে পাঠটুকু পড়লাম, এখন দেখো দেখি মাছের পুকুর, সৈনিকের কাজ, পিতামাতার আদর স্নেহ, বাবার সম্পত্তি সন্তানকে প্রদান, লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরিকরণ, গম থেকে আটা, আখ থেকে চিনি, ধান থেকে চাল থেকে পিঠা, গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে আনা, অগ্রহায়ণ মাসের আলু আষাঢ় মাসে বিক্রি করা। এগুলো কোন ধরনের উপযোগ পরিহারে? আশা করি সহজ হয়ে যাবে। যেমন গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে আনে, এটা কোন ধরনের উপযোগ? স্থান করা। অগ্রহায়ণ মাসের আলু আষাঢ় মাসে বিক্রি করা, এটা কোন কথা? সময়গত। লোহাকে পিটিয়ে যন্ত্র তৈরি করা, এটা কোন উপযোগ? রূপগত। কাজে ওই পাঠটুকু তোমরা তোমাদের পাঠ্য বই খুব ভালো করে পড়বা, ক্লাসটা অনুসরণ করবা, তাহলে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই পেয়ে যাবে। এখন আসি আমরা উৎপাদনের উপকরণ সম্পর্কে। আমরা উৎপাদনের উপযোগ সৃষ্টিটা পড়লাম। এখন আসি আমরা উপকরণ সমূহ। আমরা তো এতক্ষণ করেছি যে গম, আলু, কলা, ধান, পেঁয়াজ, রসুন ইত্যাদি কৃষিপণ্য, কাপড়, বিস্কিট, প্লাস্টিক ইত্যাদি শিল্পপণ্য দ্রব্য। কৃষিপণ্য এবং শিল্পপণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। কৃষক কী করে? তার জমিতে ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লাঙ্গল, সেচ, শ্রমিক ইত্যাদি প্রয়োগ করে। আবার শিল্পপণ্যের জন্য কী করতে হয়? কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি, তেল, শ্রমিক লাগে। এই সমস্ত উৎপাদন দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার
প্রাকৃতিক সম্পদ লাগে। মাটির উর্বর শক্তি, আলো বাতাস, পরিবেশ, খনিজ দ্রব্য, সূর্যের কিরণ, পানি এবং আরও অনেক কিছু প্রয়োজন হয়। এখানে এই যেসব দ্রব্যের কথা আমরা এখন বলেছি বা পড়েছি বা জেনেছি, সেগুলি হচ্ছে তোমার কি এক কথায় উৎপাদনের উপকরণ। কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবা কর্ম, কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবা কর্ম প্রয়োজন হয়, সেগুলোকে বলা হয় তোমার উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ মূলত চারটি। কয়টি? চারটি। ভূমি, ল্যান্ড, লেবার, শ্রম, ক্যাপিটাল মানে মূলধন, অর্গানাইজেশন মানে সংগঠন। এই চারটি হচ্ছে আমার উৎপাদনের মূল উপকরণ: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। বাংলা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, তাহলে আমরা আসি ভূমি। ভূমি তো হচ্ছে তোমার উৎপাদনে সাহায্য করে, এমন সব প্রাকৃতিক সম্পদকে বলা হয় ভূমি। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে কি বলবো আমরা? ভূমি। যেমন জমি, মাটি, মাটির উর্বরা শক্তি, জমি, মাটির উর্বরা শক্তি, খনিজ দ্রব্য, বনজ জলজ সম্পদ, সূর্যের কিরণ, চাঁদের আলো, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদই ভূমির অন্তর্ভুক্ত। সব রকম প্রাকৃতিক সম্পদই ভূমির অন্তর্ভুক্ত। মানে ভূমি হচ্ছে প্রকৃতির দান, আল্লাহ প্রদত্ত। বুঝতে পারছি? কি বললাম? উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেমন জমি, মাটির উর্বরা শক্তি, খনিজ দ্রব্য, বনজ জল সম্পদ, সূর্যের কিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া সবগুলো হচ্ছে তোমার কি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত, অর্থাৎ ভূমি অন্তর্ভুক্ত। তারপরে আসো শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত